হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাক্তার নামের ভয়ানক স্বামী গল্পের 11 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। ডক্টর খলিল 1 ঘন্টা পর এলেন মেহতাবকে দেখতে। স্যালাইন শেষ পর্যায়ে আর 10 মিনিট পরই খুলে ফেলবেন। প্রেশার মাপছেন, সাথে জ্বরটাও দেখে নিলেন। জ্বরে একদম গা পুড়ে যাচ্ছে। দেলোয়ার হোসেনকে বললেন রুমাল ভিজিয়ে কপালে রাখতে আর এসি আরও বাড়িয়ে দিতে। যে করেই হোক টেম্পারেচার কমাতে হবে, জ্বর মাথায় উঠে গেলে সমস্যা। ততক্ষণে আদর চলে এলো। ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলো। এসেই দেখে একজন ডাক্তার আর দেলোয়ার হোসেন দাঁড়িয়ে আছেন মেহতাব বেডে শুয়ে, স্যালাইন ঝুলানো। অস্বস্তি নিয়ে ঠোঁট কামড়ে এগিয়ে আসলো। ডক্টর খলিল স্যালাইন খুলতে খুলতে আদেশে সুরে বললেন মেহতাবের জন্য খাবার ব্যবস্থা করুন। আরও খেতে না চাইলেও খাওয়াতে হবে, অ্যান্ড দ্যাটস মাই অর্ডার। তিনি আদরকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন আপনি কে? আমি 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 আদর, স্যারের অ্যাসিস্ট্যান্ট। আদরের কণ্ঠ কানে পৌঁছাতেই চমকে উঠল মেহতাব। সঙ্গে সঙ্গে বন্ধ করা চোখগুলো খুলে নেয়, কিন্তু তাকানোর সাহসও পাচ্ছে না। অগত্যা তাকে এড়িয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। কণ্ঠস্বরে যেন কণ্ঠস্বর নয়, এক একটা আগুনের গোলা বর্ষণ হচ্ছে বক্ষস্থলে, ঝলসে উঠছে। ডক্টর খলিল বললেন ও আপনি অ্যাসিস্ট্যান্ট, আপনার স্যারের খেয়াল রাখুন আর রাখেন, আর যতক্ষণ ডিউটিতে আছেন এই মেডিসিনগুলো দেবেন, আর খাবার ঠিকঠাক খাচ্ছে কি না সেটাও জানাবেন আমাকে। আদর মাথা তুলে সম্মতি দিয়ে বলল ঠিক আছে স্যার। দেলোয়ার, খাবার আনেন আপনি। ডক্টর খলিল বলে বেরিয়ে গেল। আপনি বসেন, আমি খাবারটা নিয়ে আসি, আদরকে বলল দেলোয়ার হোসেন। না চাচা, আমার ভয় করে, এমনি কাজে আসিনি এতদিন, আপনার স্যার রাগ করবে, উনি অসুস্থ, রাগ করবে না বলে বেরিয়ে গেলেন দেলোয়ার চাচা। অন্যদিকে মেহতাব সব কথা কান পেতে শুনছে, চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে আছে। কেন এসেছে এতদিন পর সে? অসুস্থ শুনে সহানুভূতি দেখাতে এসেছে? এতদিন কাজে আসার খেয়াল ছিল না? কেন এত বিরক্ত করলো? জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে নিজে মলম লাগাতে এসেছে, নাকি আরও শেষ করতে এসেছে? ইচ্ছে হচ্ছে হাত শক্ত করে চেপে ধরে নিজের মধ্যে উৎপন্ন হওয়া সকল প্রশ্নের উত্তর চাক, যে জোর করে জেনে নিক এতদিন পর মনে পড়লো কেন। পা দুটো উঁচিয়ে মেহতাবকে একবার দেখে নিল আদর। বাচ্চাদের মতো পা মুড়িয়ে অন্যদিকে ঘুরে শুয়ে আছে, শার্ট কুঁচকে আছে। কথা বলবে, জিজ্ঞাসা করবে ঠিক আছে নাকি, আবার যদি বকে অবশ্যই রেগে আছে। তার বলার পরও আসেনি আদর। হাত কচলে একটু সামনে এগিয়ে বলল স্যার। মেহতাব শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নিল। উত্তর দিতে ইচ্ছুক নয় সে। যে হাতে স্যালাইন লাগানো ছিল সেই হাতে মুষ্টিবদ্ধ করায় রক্ত বেরিয়ে গেছে। আদর আবার বলল আপনি একটু উঠে বসেন, দেলোয়ার চাচা খাবার আনছেন। কেন এসেছেন আপনি? মেহতাবের এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না আদর। এই তো কয়দিন আগে ফোন করে বলল চাকরিটা তার করতে হবে, এখন এমন কথা কেন? আপনিই তো বলেছেন আসতে। ডক্টর খলিল আবার এসে দরজায় দাঁড়িয়ে কড়া গলায় বললেন মেহতাব উঠেনি, ওনাকে উঠে বসতে বলেন আদর। একদিকে মেহতাব, আরেক দিকে ডক্টর খলিল। ডক্টর খলিল চলে যেতেই আদর আবার ডাকতে গেলে উঠে বসে মেহতাব। মেহতাবের চেহারা চোখের সামনে আসতেই ভরকে ওঠে। এ কি অবস্থা? চেহারাটা একদম রংহীন হয়ে গেছে। যে এক সময় বা সব সময় ফিটফাট থাকা ডাক্তারের চোখ গর্তে চলে গেছে। অল্প কয়েকদিনে চোখের নিচে কালো দাগও পড়ে গেল। হাতের দিকে চোখ যেতেই দেখলো গড়গড় করে রক্ত পড়ছে। রক্ত দেখে চোখ বড় বড় করে নিল আদর। বিচলিত কণ্ঠে বলে উঠল আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে স্যার। মেহতাব নিজের হাতের দিকে তাকিয়ে দেখে নিল একবার, অন্য হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে রক্ত মুছে নিয়ে বলল হোক। কি হলো জানি না, আদরের মেজাজ তুঙ্গে উঠে গেছে। রক্ত বের হওয়া মোটেও হেয়ালি পড়ার মতো জিনিস না। নিজের অজান্তেই একটু উচ্চস্বরে বলে ফেলল হোক মানে, এগুলো কোনো কথা? বলে 1 সেকেন্ডও থামে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে ওয়ান টাইম ব্যান্ডেজ এগিয়ে হাতে লাগিয়ে দিতে চাইলে হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিয়েছে মেহতাব। আপনি কেমন মানুষ বলেন তো? রক্ত বেরোচ্ছে, এই ব্যান্ডেজটা লাগাতে দিন। আমার শরীরে রক্তের অভাব নেই, একটু একটু ঝরে গেলে কোনো সমস্যা হবে না। গলার স্বরে ব্যাপক পরিবর্তন, অসুস্থতা কণ্ঠের মাধ্যমেও হাজির হচ্ছে। আদর এদিক ওদিক তাকাচ্ছে, কি করবে? এমনিতেও রক্ত পড়া থামবে না। সে আরও হাত মুষ্টিবদ্ধ করে আছে, যার কারণে রক্তের বেগ বাড়ল। মেহতাব তার হাতে হাত বেডে রেখে পাশে ফিরে তাকিয়ে আছে। এতক্ষণ যে সুযোগের খোঁজে ছিল সেটা পেয়ে গেল। এক দৌড়ে মেহতাবের এক হাত চেপে অন্য হাতে
তুলে নিয়ে ব্যান্ডেজ লাগিয়ে সরে গেছে। এত দ্রুত ঘটে গেছে, মেহতাব প্রতিক্রিয়া দেওয়ার সুযোগটাও পায়নি। যখন আজ পেল তখন আদরের দিকে মুখ শক্ত করে তাকিয়ে আছে। কি করলো সে? ঝড়ের বেগে এসে হাতে ব্যান্ডেজ লাগিয়ে চলেও গেছে। তার চেয়ে বড় আশ্চর্যের বিষয়, আদর মেহতাবকে স্পর্শ করেছে, হাত চেপে ধরেছে তার। দিলওয়ার হোসেন সুপার ব্রেড এনেছেন। আদর বেডের সাইডের ছোট টেবিলটা বেডের উপর সামনে সেট করে দিল। তাড়াহুড়ো করছে সব কিছুতে, যা মেহতাবের চক্ষু গোচর হয়নি। তাকে তার সব কর্মকাণ্ড দেখছে। সামনে খাবার এনে রেখে বলল, খান। সেখানে তোয়াক্কা না করেই মোবাইল হাতে নিয়ে নাড়াচাড়া করছে। আদরের ভ্রুদয়ের মধ্যভাগে গাঢ় ভাঁজ পড়েছে। তৎক্ষণাৎ বলল, খাচ্ছেন না কেন? আপনাকে কে বলেছে আমি খাবো এখন? ও মা, আমি খাবার সাজালাম আর আপনি এখন বলছেন খাবেন না? আমি আপনাকে খাবার সাজাতে বলেছি, আপনি নিজেই সাজালেন। আমি খাবো না। আদর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। সাহসটা আজ বেজায় বেড়েছে। সাথে তাকে ধমক দেওয়ার রাগটাও মনের কোনায় পুষে রাখা। আবার এখন খাবার নিয়ে ঢং, সব মিলিয়ে বলে উঠল, আপনি আমার খাবার নিয়ে জোর করেন। দায়িত্ব দায়িত্ব বলে চালিয়ে দেন। এখন আমাকে ডক্টর আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আপনার টেক কেয়ার করতে। আপনি খাওয়া শুরু করেন। একবার বলেছি, কথা কানে যায় না? আমি যেহেতু বলেছি খাবো না, এর মানে খাবো না। স্যার, আপনি বাচ্চাদের মতো করছেন। এগুলো কোনো কথা? অসুস্থ আবার খাবারও খাবেন না? সমস্যা কোথায় আপনার? অন্ন ত্যাগ করেছেন? আপনার কোনো সমস্যা? আমি যা ইচ্ছে করি, এটা আপনার এত ভাবার কি আছে? যদি বলি এবার এটা আমার দায়িত্ব, অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন রেজিগনেশন দিয়ে। দেলোয়ার হোসেন এর মাথায় বুদ্ধি খেললো তাদের তর্ক দেখে। তিনি বললেন, খলিল স্যার 10 মিনিটে আবার আসবেন আপনাকে দেখতে। খেয়ে নিন স্যার, আমাদের না হয় আবার বকা শুনতে হবে। খলিল স্যারের নাম শুনে দমে গেল মেহতাব। সে তার শিক্ষক এর পাশাপাশি সিনিয়র ডাক্তারও। তার কথা ফেলে দেওয়ার কথা ভাবতেও পারে না সে। তাই 2 চামচ সুপার ব্রেডের এক কোণা ভেঙে খেয়ে নিল। দেলোয়ার হোসেন প্লেট নিয়ে চলে গেছেন। আদর এক কোণায় মূর্তির মতন দাঁড়িয়ে। হুট করে উঠে দাঁড়ালো মেহতাব। দ্রুত পায়ে ওয়াশরুমে গেছে, বমি করছে। মুখ ধুয়ে ফিরে এসে একে আবার ব্যালেন্স হারায়। পড়ে যেতে দেখে আদর এগিয়ে গেলে হাত তুলে থামিয়ে দেয় তাকে। টেবিলে হাত রেখে বলে, কাজ করতে ইচ্ছে না করলে চলে যান। আদরের এই মুহূর্তে ভীষণ খারাপ লাগছে। নিজের সিদ্ধান্তের উপর রাগ জন্মালো। কেন এলে সে? অপমানিত হতে? ঠিক আছে, মাথা নামিয়ে বলল আদর। ব্যাগ হাতে নিয়ে চলে যেতে চাইলো সে। ফিরে এসেছে আবার, তার সেবা করছে আর তার তেরা তেরা কথাও শুনছে। তারপরও তার মন ভরে না। আদর সিদ্ধান্ত নিল চলে যাবে। ঠিক সেই মুহূর্তে হাতে হ্যাচকা টান পড়লো। টাল সামলাতে না পেরে গিয়ে পড়লো মেহতাবের বুকে। মেহতাব 2 হাতের সাহায্যে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। পুরো শরীর আগুন গরম তার। হাত থেকে আছে বুকের বাম পাশে। মনে হচ্ছে কোনো উত্তপ্ত অগ্নিশিখার সংস্পর্শে এসে লেপ্টে সে। প্রবল গতিতে ওঠানামা করা হৃদস্পন্দন অনুভব করতে পারছে আদর। মেহতাবের দেহ থেকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে মেহতাব, যা চুল ভেদ করে আদরের ঘাড়ে পড়ছে। আদর কেঁপে উঠতে মেহতাব আরো শক্ত করে জড়িয়ে ধরলো। গভীর কণ্ঠে বলে উঠল, একদম জ্বালাবে না আমাকে। আদর হতভম্ব। যা হচ্ছে তার কোনোটাই মাথায় ঢুকছে না তার। নিজেকে বিশ্বাসই করতে পারছে না সে। মেহতাবের এতটা কাছাকাছি, আর তার চেয়ে বড় ব্যাপার, মেহতাব তাকে এভাবে জড়িয়ে ধরে আছে। আকুতি ভরা কণ্ঠে জ্বালাতে না করছে। সে কিভাবে জ্বালালো? এতদিন তো কাজেই আসেনি, নাই কোনো ভুল করেছে। তাহলে মেহতাবের উষ্ণ দেহের সংস্পর্শে এসেও হাত পা কাঁপছে তার। মস্তিষ্ক শীতল হয়ে যাচ্ছে। এতটা গভীর সংস্পর্শে এসেও কিংকর্ত বিমূঢ় বনে আছে সে। জীবনে বাবা ব্যতীত অন্য কোনো পুরুষের এতটা কাছে সে। বেশ কিছু সময় আবেশে পড়ে আছে মেহতাব। চোখ দুটো খিচে বন্ধ করে স্বস্তি পাচ্ছে। আদরকে নড়াচড়া করার সুযোগটুকুও দেয়নি। নিজের ভেতরের অশান্তিগুলো দূর করতে ব্যস্ত। হুঁশ ফিরতেই ছিটকে সরে গেল মেহতাব। হুট করে ছেড়ে যাওয়ায় একটু পেছনে সরে গেল আদর। নতজানু হয়ে দাঁড়িয়ে যেন কোনো আসামি। চোখ তুলে তাকালে উপড়ে ফেলা হবে। বেডের 2 পাশে 2 হাত আটকে মাথা নিচু করে বসে আছে মেহতাবও। বারবার কপালের ঘামগুলো ঘষে ঘষে মুছতে লাগলো। মস্ত বড় ভুল করে ফেলেছে সে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। আদর সামনে দাঁড়িয়ে, কিন্তু কিভাবে মুখোমুখি হবে তার? মাথা অন্যদিকে ঘুরিয়ে মেহতাব বলল, আম সরি।
আদর নির্লিপ্ত, একটু আগে যা ঘটে গেল সেটা এখনো মস্তিষ্ককে থামিয়ে রেখেছে। কোনো কথাই যেন তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আদরকে চুপ থাকতে দেখে মেহতাব আবারও প্রশ্ন করলো, কি হলো? এবারও আদর নিরুত্তর, মাথা নত, চোখে তার জমিনের সাদা টাইলসের দিকে। মেহতাব উঠে এসে বলল, আমি সরি বলেছি, শুনেছেন? কোনো উত্তর না পেয়ে রেগে যাচ্ছে মেহতাব চিৎকার করে বলল, স্পিক আপ ড্যামিট। এবার ভয়ে কেঁপে উঠল আদর, নেত্রযুগল ছলছল করছে। মেহতাবকে সামনে এসে দাঁড়িয়ে আছে, ভয়ে মাথা তোলার সাহস নেই। ভাঙা শব্দে উচ্চারণ করলো, কি কি বলবো? মেহতাবের চোখ আদরের কাঁপতে থাকা ঠোঁটের দিকে গেল, সাথে সাথেই চোখ সরিয়ে অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়েছে। ভয়ে দেওয়ালের সাথে লেগে আছে আদর, চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে পড়তেই নাক টানলো। মেহতাব পুনরায় ঘুরে তাকালো, আদরকে থরথর করে কাঁপতে দেখে আবারও বুকটা সেদিনের মতো কেঁপে উঠছে। কণ্ঠ শীতল করে বলল, আপনি কি ভয় পাচ্ছেন আদর? আমি আমি আর ধমক দেব না। আমি সরি, আমি রিয়েলি সরি। কান্না করবেন না প্লিজ, আমি বাসায় যাব। কাতর কণ্ঠে মেহতাব ঝট করে প্রশ্ন করে বসলো, আবার চলে যাবেন? বারবার কথায় চুপ হয়ে যাওয়া মেহতাবের সহ্য হচ্ছে না। এই প্রশ্নের উত্তরও দেয়নি সে। জল শক্ত করে বলল, কাজকে কি ছেলে খেলা পেয়েছেন? ইচ্ছে হলে আসবেন, আবার ইচ্ছে না হলে চলে যাবেন। কোথাও যাচ্ছেন না আপনি। চুপচাপ ডেস্কে গিয়ে বসুন। মাথা ঠান্ডা হলো ডাক্তার সাহেব। রায়হানের এমন প্রশ্নে মেহতাব আর চোখে তার দিকে তাকিয়ে চোখ দিয়ে তার কাছে জানতে চাইছে, এর মানে কি? আমার কথার মানে বুঝেনি? ইচ্ছুক নই মানে বুঝতে? ঘাটটার আমি কমান এবার। কথা শেষ হলে আসতে পারেন। আমি কি তোর জন্য এসেছি? দেলোয়ার চাচা বলল, মিস আদর এসেছেন আজকে, তাকেই দেখতে এলাম। কিন্তু মেয়েটা এমন তবদা খেয়ে বসে আছে কেন? তুই কি কিছু বলেছিস? ধমকেছিস? ইচ্ছে হলে ধমকাবো, ইচ্ছে না হলেও ধমকাবো। আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। এত কিউট মেয়েকে গিয়েও ধমকাই? অযথা ধমকাবি কেন? আমার ইচ্ছে, কোন অধিকারে? তুই শুধুই একজন ডাক্তার আর বস, বিনা দোষে তুই তাকে বকতে পারিস না। আমি এখন বাড়ি যাব। রায়হান হাসতে হাসতে বলল, ঠিক আছে। রায়হান বেরিয়ে গেল। মেহতাবের পরনে শার্ট ঠিক করে নিচ্ছে, আর তার শরীর আগের থেকে তুলনামূলক ভালো। আদরকে কাছে পেয়ে শরীর খারাপেরা ঘন্টা খানিকের মধ্যে ছুটি নিয়েছে, সুস্থ আছে মোটামুটি। সিদ্ধান্ত নিল বাড়ি যাবে। 3 দিন যাবৎ ঘরে ফেরে না। হাতে ঘড়ি পড়তে পড়তে আদরের সামনে গিয়ে অন্যদিকে চেয়ে বলল, ব্যাগপত্র যা আছে গোছান। কেন, বাড়ি যাবেন না? ও, আমার পেছন পেছন আসেন। ফোন করে ইকবাল রহমানকে গাড়ি বের করতে বলে বেরিয়ে পড়ল হাতে ব্যাগ নিয়ে। আজকে অন্যান্য দিনের তুলনায় ধীরে হাঁটছে। শরীরে দুর্বলতা হয়তো। আদর গুটিসুটি হয়ে তার পেছন পেছন হাঁটছে। পার্কিংয়ে এসে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে এসে মেহতাব এক হাতে কোমরে রেখে অন্য হাতে ফোন করেই যাচ্ছেন ইকবাল রহমানকে। মনে সাহস জুগিয়ে বলল, আমি এখানে দাঁড়িয়ে কি করব? আমি বরং চলে। মুখের কথাটা মুখেই আটকে গেল। মেহতাবের ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুখের কথাগুলো গিলে নেয় আদর তার চাহনি দেখে। মাথায় একটা জিনিসে ঘুরপাক খাচ্ছে। এমন কেন করলো সে? আমাকে অন্য কেউ ভেবে হয়তো জড়িয়ে ধরেছে, নাকি নাকি কিন্তু এখন আবার রাগ দেখাচ্ছে কেন? কি করেছি আমি? কথায় কথায় অর্ডার চালিয়ে যাচ্ছে, না শুনলেই রাগী দৃষ্টি ছুড়ে দেয়। গাড়ি চলে এসেছে। আদরকে অন্যমনস্ক দেখে মেহতাব বলল, উঠে বসুন। মেহতাব গাড়ির পেছনে গিয়ে বসলো। আদরকে সামনে সিটে এগোতে দেখে ঝাঁঝালো কণ্ঠে আরেক দফা বলে উঠল, পেছনে বসুন। আদর একদম দরজার সাথে লেগে বসে আছে, যেন এক চুল পরিমাণে স্পর্শ না লাগে মেহতাবের সাথে। তার গায়ের বাতাসও যেন তাকে না লাগে। মাথা জানালার বাইরে ঘোরানো, গাড়ির গতির সাথে সাথে গাছ আর গাড়িগুলো পেছনে পড়ে যাচ্ছে। সাঁই সাঁই বাতাসে চুল লেপটে যাচ্ছে সারা মুখে। হাত দিয়ে সামনে নিল আদর এই অবাধ্য চুলগুলোকে। আর চোখে তাকিয়ে থাকা মেহতাবের মনে নিষিদ্ধ ইচ্ছে জাগছে। সে যদি পারত এই চুলগুলো সরিয়ে দিতে। মেহতাব নিজের ইচ্ছে লাগাম টানলো, তাতেও কাজ হয়নি। মন এখন নতুন বাক্য আওড়াচ্ছে, দিবার প্রহর আরও একটু দীর্ঘ হলেই পারত। এত সময় তার গতি আজ মন্থর হলেও পারত। আর কিছু সেকেন্ড সাথে রয়ে যেতে পারতাম না?